আসছে, ও সাডেন গাশ অফ ওয়াটারি ডিসচার্জ নিয়ে আসছে, এরকম একটা হিস্ট্রি দিবে। ঠিক আছে? তো তোমাদের পেশেন্ট থাকবে সাধারণত বেডে। তোমাদের তো বলাই আছে যে কেস দেওয়া হবে, প্রত্যেকটা কেসে আধা ঘন্টা করে সময় পাবা। ঠিক আছে? এরকম সাউন্ড হচ্ছে কেন? মেসেজ আসার সাউন্ড এত জোরে হলে তো সমস্যা। আচ্ছা, তাহলে তোমাদের পেশেন্ট থাকবে, একটা প্রেগনেন্ট লেডি থাকবে, আর ওর কিছু কমপ্লেন থাকবে যেটাতে তোমরা পরে ডায়াগনোসিস করবা, যেটা প্রমের পেশেন্ট। ঠিক আছে? এখন তোমাদের আধা ঘন্টা করে করে পাবা, এই জন্য কি করতে হবে, খুব সুইফট মানে তাড়াতাড়ি করে নিতে হবে, হিস্ট্রি লেখা শেষ করতে হবে, এক্সামিনেশন শেষ করতে হবে। এই জন্য তোমার হিস্ট্রিটা নেওয়া আগে শিখতে হবে। হিস্ট্রিতে প্রথমে তোমার, ঠিক আছে, তারপর জিজ্ঞেস করবে যে আপনার কি সমস্যা। পেশেন্ট কিন্তু বলবে না যে আমার বাচ্চা পেটে। ঠিক আছে? কিন্তু তুমি তো ডক্টর হিসেবে জানো যে ওর চিফ কমপ্লেইন কি। একটা প্রেগনেন্ট পেশেন্ট যত কিছু সমস্যা নিয়ে আসুক, ওর চিফ কমপ্লেইন, ফার্স্ট কমপ্লেইনটা হবে কি, প্রেগনেন্সি ফর কত উইকস। ঠিক আছে? এটা সব সময় মনে রাখতে হবে। তোমরা যেটা করো, পেশেন্ট বলবে যে আমার পানি ভাঙছে, তুমিও লিখে রাখবা ওয়াটারি ডিসচার্জ ফর এত ডেজ। কিন্তু তোমার এটা লিখলে হবে না, এটা হবে তোমার সেকেন্ড কমপ্লেইন। ফার্স্ট কমপ্লেইনটা হবে হচ্ছে প্রেগনেন্সি ফর কত উইকস। ঠিক আছে? তো সাধারণত পেশেন্ট বলতে পারে যে আমার 8 মাসের বাচ্চা পেটে, 8.5 মাসের বাচ্চা পেটে। তো তুমি তো আর 8 মাস 8.5 মাস লিখবা না, তোমার এটা উইকস এ কনভার্ট করে লিখতে হবে। তখন তুমি জিজ্ঞেস করবা এলএমপিটা কবে, এলএমপি থেকে হিসাব করে এখন কত উইকস হয়, সেই অনুযায়ী লিখবা। তাহলে তোমার সুবিধা হয়, কারণ তোমার উইকস পরেও জানতে হবে, এই জন্য আগে জেনে ফেলাটাই ভালো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পেশেন্টের একটা এলএমপি নিয়ে তারপরে এটা কত উইকস হয় হিসাব করাটা শিখতে হবে। আগে থেকে না জানলে হঠাৎ করে তখন বের করতে পারবা না। ঠিক আছে? তো আমরা বের করে ফেললাম পেশেন্টের উইকস কত। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একটা পেশেন্টের 32 উইকস প্রেগনেন্সি, মানে ও বললো যে আমার 8 মাসের বাচ্চা পেটে। তো আমরা হিসাব করে দেখলাম যে পেশেন্টের 32 উইকস প্রেগনেন্সি। তো আমি লিখবো তাহলে ফার্স্ট চিফ কমপ্লেনটা হবে প্রেগনেন্সি ফর 32 উইকস। তারপরে কমপ্লেনটা হবে হচ্ছে সাডেন গাশ অফ ওয়াটার পার ভেজাইনা। ঠিক আছে? এটা হবে সেকেন্ড কমপ্লেন। তারপরে কমপ্লেন আর কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, যেমন ওর লর অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে সাথে, যদি থাকে তাহলে লিখবা, নাহলে লিখবা না। ঠিক আছে? এই হলো আমার চিফ কমপ্লেন গেল। তোমরা চিফ কমপ্লেনে একটু সমস্যা করো দেখে আমি এটা বলে নিচ্ছি বারবার, যে তোমরা প্রেগনেন্সি ফর কত উইকস সেটাই লিখো না, ওটা সবার আগে লিখতে হবে। তখন এক্সামিনার এইসব ভুল ধরলে, পরীক্ষার মাঝখানে ভুল ধরলে তোমারও পরীক্ষা দিতে সমস্যা হয়ে যাবে, তুমি পাজল হয়ে যাবো। আর একটা ভুল ধরা মানে তো পরবর্তী ইমপ্রেশনটা খারাপই থাকে, তাই না? ফার্স্টে যদি উনি দেখে যে চিফ কমপ্লেনে তোমার ভুল আছে, পরের গুলো ভালো করে অত দেখতেও চাইবে না, দেখা যাবে মনোযোগ দিয়ে দেখতেছে না, বা তোমার কথাগুলো ওনার শুনতে ভালো লাগতেছে না। এই জন্য শুরুটা সুন্দর হতে হবে। শুনতে পাচ্ছে সবাই? হ্যালো? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি। আচ্ছা, জিজ্ঞেস করলে একটু কথা বলো, না হলে মনে হচ্ছে যে আমি একা একাই বক বক করতেছি। আচ্ছা, তারপরে তোমাকে ধরো তুমি এই পেশেন্টটা প্রেজেন্ট করলা। প্রেজেন্ট করার সময় তো অবশ্যই স্যালিয়েন্ট ফিচারটা বলবা, স্যালিয়েন্ট ফিচার বলে শেষ করলা। তারপরে তুমি ডায়াগনোসিস বলবা। তো তোমার পেশেন্টের ডায়াগনোসিসটা কিরকম হবে? সবসময় আমরা অফসের পেশেন্টে বলি ডায়াগনোসিসের তিনটা পার্ট অবশ্যই আসবে। একটা হচ্ছে সে কত গ্রাভিডা, সে তো প্রেগনেন্সি মানেই গ্রাভিড স্টেটে আছে, এই জন্য তার কত গ্রাভিডা সেটা তো হবে, কত উইকস প্রেগনেন্সি সেটা বলতে হবে, এবং লাস্টলি তার প্রবলেমটা বলতে হবে। তাহলে তিনটা জিনিস আমার ডায়াগনোসিস আসবে। তাহলে আমাদের পেশেন্টের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা প্রাইমি গ্রাভিড পেশেন্ট। ঠিক আছে? তাহলে আমরা বলবো প্রাইমি 32 উইকস প্রেগনেন্সি উইথ প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন। তোমরা কিন্তু প্রম বলবে না, তোমরা পুরো শব্দটাই বলবো যে প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন। ঠিক আছে? তাহলে অফসে ডায়াগনোসিস কিভাবে বলতে হয়? প্রাইমি 32 উইকস প্রেগনেন্সি উইথ প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন। এই গেল আমার ডায়াগনোসিস। সবসময় মনে রাখবা ডায়াগনোসিসে পুরাটা বলতে হবে, শুধু প্রম লিখে রাখলে তো জীবনে হবে না ডায়াগনোসিস, তাই না? আচ্ছা, তা তুমি ডায়াগনোসিসটা শেষ করলে সাথে সাথে হয়তো জিজ্ঞেস করবে কেন এটাকে প্রম বলতেছো, অথবা এটা প্রম না হয়ে অন্য কি হতে পারতো। ঠিক আছে? তার মানে তোমাকে এটা, তোমার কেন প্রম বলতেছো কনফার্মেশনটা জিজ্ঞেস করতেছে, আরেকটা হচ্ছে যে ডিডি কিছু থাকলে ওটা জিজ্ঞেস করতেছে। এই এই প্রশ্নের মাধ্যমে এই দুইটা জিনিস চলে আসে। তাহলে তুমি কেন প্রম বলতেছো, তখন তুমি বলবা হিস্ট্রি থেকে শুরু করবা, যে পেশেন্টের তো প্রেগনেন্সি এতদিন আনকমপ্লিকেটেড ছিল, হঠাৎ করে উনি হচ্ছে ওয়াটারি ডিসচার্জ পার ভেজাইনা বলেছে, এই জন্য আমি বলতেছি এটা প্রম। সাথে হচ্ছে লর এবডোমিনাল পেইন টেন বা লেবার পেন থাকতে পারে। আর তুমি বলবা হচ্ছে এটা আমি কনফার্ম করবো পেশেন্টের হিস্ট্রি শুনে আমার এটা মনে হচ্ছে যে প্রম।
ওনার কাপড় চোপড় ভিজে গেছে নাকি পানি বের হয়ে, এই জন্য আমি বলতেছি এটা প্রম। আর আমি কনফার্ম করব হচ্ছে পারভেজানাল এক্সামিনেশনের মাধ্যমে। পারভেজানাল এক্সামিনেশন আমি কিভাবে করব, সেটা হচ্ছে অনলি ইন্সপেকশন অ্যান্ড পার্সপেকুলাম এক্সামিনেশন। এখানে কিন্তু বাইমেনুয়াল এক্সামিনেশন করা একদমই নিষেধ, যেহেতু ওর রাপচার মেমব্রেন হয়ে গেছে, ক্যাভিটিটা ওপেন হয়ে গেছে, এই জন্য আমি এখন পিভি করব না। পিভি করা মানেই তুমি ইনফেকশনটা ইন্ট্রোডাকশন করে দিলা। তো এই জন্য আমরা পিভি করব না, আমরা জাস্ট ইন্সপেকশন করব এবং একদম স্টেরাইল ওয়েতে পার্সপেকুলাম এক্সামিনেশন করব। এটা করে আমি কনফার্ম করব, ঠিক আছে? অথবা তুমি যখন বলতে শুরু করবা যে পেশেন্টের হিস্ট্রিতে এটা সেটা বলছে, তখন এক্সামিনারে জিজ্ঞেস করবে যে তাহলে তুমি কনফার্ম করবা কিভাবে। ঠিক আছে, কনফার্মের কথা বললেই তুমি ইন্সপেকশন এন্ড পার্সপেকুলাম এক্সামিনেশনে চলে যাবা। তারপর আরো জানতে চাইলে ইনভেস্টিগেশনসে যাবা, ঠিক আছে? তাহলে উনি বলতে পারে যে এটা প্রম না হয়ে অন্য কি হতে পারে, বা এটা প্রম না হয়ে অন্য কিছু কি হতে পারে, তখন তোমরা বলবা যে হ্যাঁ এটা হতে পারে অন্য কিছু। আমি এক্সামিনেশন করার আগে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে এটাতে আনতে পারি হচ্ছে, এক্সামিনেশন করলে তুমি কনফার্ম হয়েই গেলাম যেটা প্রম, কিন্তু এক্সামিনেশনের আগে আমি বলতে পারি যে এটা হতে পারে হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম অথবা ইনকন্টিনেন্স অফ ইউরিন। কিন্তু এই জিনিসটা আমার কনফার্মেশন হয়ে যাবে যখন আমি পারভেজানাল এক্সামিনেশন করব এবং ইনভেস্টিগেশনস করব, ঠিক আছে? এখন তোমার হচ্ছে যদি জিজ্ঞেস করে এটা কনফার্ম করবা কিভাবে, তখন তুমি বলবা যে আই উইল ডু এ পারভেজানাল এক্সামিনেশন। এট ফার্স্ট ইন্সপেকশন করব, আমি হচ্ছে ভালভারটাকে, ল্যাবিয়া মাইনরাটাকে অ্যাপার্ট করব, অ্যাপার্ট করে পেশেন্টকে কাশি দিতে বলবো। কাশি দিলে যদি এই ওয়াটারি ডিসচার্জটা ইউরেথ্রা থেকে আসে তাহলে এটা ইনকন্টিনেন্স অফ ইউরিন, আর যদি ভেজাইনা থেকে আসে তাহলে আমার হতে পারে এটা প্রম, ঠিক আছে? তারপরে তুমি কি করবা, একটা স্টেরাইল ওয়েতে ভালো করে ওয়াশ টোয়াশ করে নিজে সার্জিক্যালি প্রিপেয়ার হয়ে একটা স্পেকুলাম এক্সামিনেশন করবো। আমরা স্পেকুলামটা আমরা এখানে ইউজ করব হচ্ছে কাসকোস বাইভাল স্পেকুলাম, ঠিক আছে? কাসকোসটা আমি ইন্ট্রোডিউস করে একটু হোয়াইট করব, করে দেখবো যে সার্ভিক্সটা তখন এক্সপোজ হয়ে যাবে। তখন আমি পেশেন্টকে আবার কাশি দিতে বলবো। কাশি দিলে ওটা যদি সার্ভিক্স থেকে আসে তাহলে আমি কনফার্ম যেটা প্রম, ঠিক আছে? তারপরে কি করব, ওখান থেকে একটা আমি সোয়াব স্টিক দিয়ে সোয়াবটা নিয়ে নিব। অবশ্যই একটা প্রমের পেশেন্টের সোয়াব নিতে হবে, কারণ আমরা সোয়াবটা কালচার ফর সেন্সিটিভিটিতে পাঠিয়ে দিব যে এখানে অলরেডি কোনো ইনফেকশন গ্রো করেছে কিনা বা কিছু কিনা। আমরা একটা অ্যান্টিবায়োটিক তো অবশ্যই দিব, তো আমার কালচার সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা দিলে সুবিধা হয়। আরেকটা কি করব, আমি যে স্পেকুলামটা ঢুকালাম, স্পেকুলামের দুইটা ব্লেড থাকে আমরা জানি, একটা আপার ব্লেড আর একটা লোয়ার ব্লেড। এই নিচের ব্লেডের এখানে একটা কার্ভ থাকে দেখবা, ওই যখন আমি স্পেকুলামটা বের করে নিয়ে আসবো ওই কার্ভ অংশে কিছু ফ্লুইড জমা থাকবে। ওই যে কাশি দিয়েছিল পেশেন্ট, কিছু ফ্লুইড বের হয়েছে, ওই জিনিসটা পিছনের ব্লেডে জমা হয়ে থাকবে। তো আমি কি করব, ওইটা ব্লেডটা বের করার পরে ওই ফ্লুইডটা নিয়ে হচ্ছে ইনভেস্টিগেশনস করব টু কনফার্ম ওয়েদার ইট ইজ প্রম অর নট। সেই ইনভেস্টিগেশনস গুলো কি হতে পারে, একটা হতে পারে নাইট্রোজেন পেপার টেস্ট, হতে পারে লিটমাস পেপার টেস্ট, হতে পারে নাইল ব্লু টেস্ট, আর হতে পারে ফার্ন টেস্ট, যেগুলো যে ফর কনফার্মেশন অফ প্রম। আর এখন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে অ্যামনিশিওর টেস্ট আমরা বলি, ওটা একটা কিট হিসেবে পাওয়া যায়। ওটা হচ্ছে সাধারণত ইমিউনো অ্যাসে, মানে ওটার মেকানিজমটা ইমিউনো অ্যাসে করে তারপরে ওটাকে ডিটেক্ট করা হয় যে অ্যামনিওটিক ফ্লুইড কিনা। আমরা কি জানি অ্যামনিওটিক ফ্লুইডটা অ্যালকালাইন, তাই না? তো আমরা যখনই অ্যালকালাইন কিছু লিটমাস পেপার দিয়ে দেয় তখন এটা কি কালার হয়ে যায়? লিটমাস পেপারটা অ্যালকালাইন জিনিসপত্র আসলে ম্যাম ব্লু কালার। ব্লু কালার হয়ে যায়, তাহলে লিটমাস পেপারটা ব্লু হয়ে যাবে। সিমিলারলি তোমার নাইট্রোজেন পেপারটা টেস্ট করলেও এটা ইয়েলো কালার থাকে, যখনই তুমি এটা অ্যামনিওটিক ফ্লুইডের টাচে নিয়ে আসবে তখন এটা ব্লু কালার হয়ে যাবে। অথবা ফার্ন টেস্ট করতে পারো তুমি, এটাকে যখন ড্রাই করবা দেখবে যে একটা ফার্ন প্যাটার্ন চলে আসবে। আরেকটা হচ্ছে নাইল ব্লু সালফেট। তুমি প্রথমে অ্যামনিওটিক ফ্লুইডটা নিবা, নিয়ে এটাকে সেন্ট্রিফিউজ করবা, সেন্ট্রিফিউজ করে নাইল ব্লু সালফেট দিলে কি হবে, কতগুলা দেখা যাবে অরেঞ্জ ব্লু কালারের স্পট চলে আসছে। ওই জিনিসগুলো এই সাউন্ড, আবার এই সাউন্ড বাবা।
আচ্ছা, আসছে। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাডাম জি ম্যাম। আচ্ছা, তারপরে আমাদের বললো যে তুমি কিভাবে কনফার্ম করলা। আমি কনফার্ম করে ফেললাম, তাই তো? ইনভেস্টিগেশনস গুলা দুই একটা নাম বলবা, বেশি কিছু বলতে যাবা না, যেটা ভালো বুঝো না সেটা বলবাই না, ঠিক আছে? নাইট্রোজেন পেপার, লিটমাস এগুলা বলবা। আর যদি খুব জিজ্ঞেস করে যে রিসেন্ট কোনো টেস্ট করা হয় কিনা, তাহলে অ্যামনেসিওর টেস্ট বলবা, ঠিক আছে? অ্যামনেসিওর টেস্ট হচ্ছে একটা কিট পাওয়া যায়, এটা ইমিউনো অ্যাসে দিয়ে মানে ইমিউনো অ্যাসে মেকানিজমে এটাতে করা হয়, ঠিক আছে? এটুকু শুধু বলতে পারলে হবে। তারপরে তোমার জিজ্ঞেস করতে পারে যে তোমার কি মনে হচ্ছে এই পেশেন্টের কি কারণে প্রম হয়েছে। মানে তোমার কিন্তু সবকিছু সেই ডায়াগনোসিস, কজ, রিস্ক ফ্যাক্টর, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, কমপ্লিকেশনের মধ্যে থাকবে, কিন্তু কোশ্চেন গুলো একটু অন্যরকম করে আসবে আর কি এখানে। যেমন এতক্ষণ ধরে আমরা এখন এখন যেটা জিজ্ঞেস করবে যে এই পেশেন্টের তোমার কি মনে হচ্ছে, কি কারণে হয়েছে, তার মানে কজ জানতে যাচ্ছে, তাই তো? তো তোমার এই পেশেন্টের হিস্ট্রি থেকে তুমি অলরেডি জেনেই ফেলবা যে এই পেশেন্টের রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল কিনা, বা পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, বা পেশেন্টের পলিহাইড্রামনিয়াস আছে কিনা, বা মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা। ওই যে কজগুলো মাথায় রেখে রেখে তুমি তো হিস্ট্রি নিয়েছই, তখন তুমি বলবা কোনো রিস্ক ফ্যাক্টর থাকলে যে হ্যাঁ আমার মনে হচ্ছে এই পেশেন্টের এই কারণে হয়েছে। তারপর আমরা জানি অনেক বেশি ম্যালনারিস্ট পেশেন্ট থাকলে ওদের টেনসাইল স্ট্রেংথটা কম থাকে মেমব্রেনের, তাই না? তখন প্রম হতে পারে। এই জন্য তোমার কজগুলা মাথায় রাখতে হবে। কজগুলা মাথায় রেখে হিস্ট্রি যখন জিজ্ঞেস করবা তখন, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা রিপিটেড জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, ডায়াবেটিস থাকলেই প্রম বেশি হয়, ঠিক আছে? তাহলে তোমার যদি কোনো কজ মনে হয় পেশেন্টের ক্ষেত্রে সেটা বলে ফেলবা। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা ঠিক আছে এই পেশেন্টকে তাহলে তুমি এখন কিভাবে ম্যানেজ করবা। তো ম্যানেজমেন্টের জন্য আমরা জানি যে কয়েকটা ফ্যাক্টর ডিপেন্ড করে ম্যানেজমেন্টের জন্য, তাই না? এখন এই পেশেন্টে তুমি বলবা যে তোমার সিনারিও যেরকম থাকবে সেই অনুযায়ী তুমি ট্রিটমেন্টটা বলবা, ঠিক আছে? তো তোমার পেশেন্টের অবশ্যই আমরা রিটেনের জন্য পড়ি অ্যাজ এ হোল কিছু ট্রিটমেন্ট, ওইটা বলা যাবে না। তোমরা বেশিরভাগই কি করো, রিটেনে কতগুলো পড়ো, গদ বাঁধা ওগুলো বলতে থাকো। অবশ্যই এটা বলা যাবে না। তুমি ইন দ্য মিন টাইম ঠিক করে ফেলবা যে তোমার পেশেন্টের জন্য কোন ম্যানেজমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট, এবং ঠিক সেটাই তুমি তখন বলবা। এখন ম্যানেজমেন্ট ডিপেন্ড করে কতগুলো জিনিসের উপর। একটা হচ্ছে জেস্টেশনাল এজের উপর ডিপেন্ড করে, পেশেন্টটা লেবারে আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু সেটা তো তুমি অত ভালোভাবে বুঝতে পারবে না। আর পেশেন্টের কোনো সেপসিসের এভিডেন্স আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে যে তোমার পেশেন্টের এখানে যেখানে তুমি ম্যানেজ করতেছো সেখানে প্রিমেচিউর বেবি হয়ে গেলে ওই বাচ্চার ম্যানেজমেন্টের ফ্যাসিলিটিস আছে কিনা সেটার উপর। সেটা তো আমাদের এখানে আছেই, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, যে আমাদের এখানে এনআইসিইউর ম্যানেজমেন্ট সবকিছু ব্যবস্থা আছে। তাহলে আমি চিন্তা করবো এখন জেস্টেশনাল এজ। আমার পেশেন্টের জেস্টেশনাল এজ হচ্ছে 32 উইকস, তাই না? তার মানে সে প্রি টার্ম আছে। আচ্ছা, প্রি টার্ম তো অবশ্যই আছে। পেশেন্ট লেবার আছে কিনা, লেবার আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো? তোমাকে জিজ্ঞেস করবে যে এই পেশেন্ট লেবার আছে কিনা, তুমি কি কোনোভাবে বুঝতে পারবা? তখন তুমি সেই ট্রু লেবার পেইনের ক্রাইটেরিয়া গুলো বলবা, যে পেশেন্টের ইন্টারমিটেন্ট পেইন নাই, পেশেন্টের মানে হার্ডেনিং অফ দ্য ইউট্রাস নাই, তারপরে হচ্ছে পেশেন্টের মানে শো নাই, শুধু ওয়াটারি ডিসচার্জ আছে, কিন্তু কিন্তু কোনো ব্লাড স্টেইন কিছু এ পর্যন্ত আসে নাই। এরকম ট্রু লেবার পেইনের যে ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো তুমি বলে ফেলবা এই জিনিসগুলো নাই, অতএব আমি মনে করছি যে পেশেন্ট লেবারের নাই, পেইন নাই। আপনার কোনো এভিডেন্স অফ পেশেন্টের কোনো ফিভার আছে কিনা, বা পেশেন্টের কোনো ফাউল স্মেলিং, যে যে ওয়াটারি ডিসচার্জ হচ্ছে ওর মধ্যে কোনো ফাউল স্মেলিং আছে কিনা, এই জিনিসগুলো দিয়ে আমি কনফার্ম করবো যে কোনো সেপসিসের ফিচার আছে কিনা। যদি কিছু না থাকে তাহলে আমি অবশ্যই পেশেন্টকে 32 উইকস আমি অবশ্যই চাইবো কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে তাকে আরো সামনের দিকে নিয়ে যেতে, তাই না? তাহলে তুমি বলবা যেহেতু আমার পেশেন্টের জেস্টেশনাল এজ 32 উইকস, পেশেন্টের সেপসিসের কোনো ফিচার্স নাই, পেশেন্ট যেহেতু লেবারে নাই, সেজন্য আমি চাইবো পেশেন্টটাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে একটু আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, ফিটাল মানে সার্ভাইভাল রেটটাকে বাড়ানোর জন্য আমি চাইবো আর একটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য আমি কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই পেশেন্টকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে তুমি কি কি দিবা। তখন তুমি শুরু করবা ওই যে কথাগুলা, আমি পেশেন্টকে অলরেডি তো পেশেন্ট তোমার অ্যাডমিটেড, তাই না? তখন আর অ্যাডমিশন বলতে হবে না, যে আমি পেশেন্টকে ফুল বেড রেস্টেড রাখবো, স্টেরাইল ভালভাল প্যাড পরাবো, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করে দিব, অথবা এর মধ্যে যদি আমার কালচার ওই যে আমি হাই ভেজানাস সোয়াব পাঠিয়েছিলাম ওটা কালচার সেন্সিটিভিটি রিপোর্ট চলে আসলে ওই অনুযায়ী আমি একটা অ্যান্টিবায়োটিক দিব। তারপরে হচ্ছে আমি একটা ফিটাল লাং ম্যাচুরেশনের জন্য কর্টিকোস্টেরয়েড দিব, ঠিক আছে? এই হচ্ছে আমার কনজারভেটিভ ম্যানেজমেন্ট, এবং এই ম্যানেজমেন্ট দিয়ে আমি পেশেন্টকে ক্লোজ মনিটরিং এ রাখবো যে পেশেন্টের বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমি ওকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তারপর জিজ্ঞেস করবে যে এই পেশেন্টের তুমি ধরো এরকম কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে চালাচ্ছ, এই পেশেন্টের
কি সমস্যা হতে পারে, অথবা এই পেশেন্টকে তুমি ট্রিটমেন্ট দিচ্ছ না, তোমার কাছে 32 উইকসে আসছে, কোনো কারণে পেশেন্টের ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো পাচ্ছে না, তাহলে পেশেন্টের কি কি প্রবলেম হতে পারে, তার মানে তোমার কাছে কমপ্লিকেশনস গুলা জানতে যাচ্ছে। ঠিক আছে, কোশ্চেন গুলো আসবে একটু অন্যরকম, কিন্তু তোমার সবকিছুই জানা, তা তুমি কমপ্লিকেশনস গুলো বলবা যে এই পেশেন্টের এখন তুমি এরকম কনজারভেটিভ ম্যানেজমেন্ট চালাচ্ছ, কি কি প্রবলেম হতে পারে, তখন তুমি বলবা যে এই পেশেন্ট যে কোনো সময় লেবারে চলে যেতে পারে, কমপ্লিকেশনস যেগুলো আছে সেগুলো লেবারে চলে যেতে পারে। তারপরে হচ্ছে যে কোনো সময় ওর কোরিয়ামিনাইটিস ডেভেলপ করতে পারে, মানে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে যে কোনো সময় কর্ড প্রলাপস হতে পারে, প্রম হয়ে গেছে ওর, তাই না, যে কোনো সময় আম্বিলিকাল কর্ডটা পিছলায় টিছলায় আসা এদিক দিয়ে বের হয়ে চলে আসতে পারে। এটা একটা খুব ইমার্জেন্সি কন্ডিশন অবস্টেট্রিক্সে। তারপরে পেশেন্টের পানি যেতে 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 সিভিয়ার অলিগোহাইড্রামিনাস হয়ে যেতে পারে। সিভিয়ার অলিগোহাইড্রামিনাস হলে কি হয়, পরে পেশেন্ট লেবারে গেলে ড্রাই লেবার হতে পারে। পেশেন্টের সাডেন গাশ অফ ফ্লুইড হলে, অনেক বেশি ফ্লুইড যদি একসাথে লিক হয় তাহলে কি হতে পারে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা হতে পারে, আমরা জানি। তারপরে হচ্ছে পেশেন্ট যদি ইন দ্য মিন টাইম লেবারে চলে যায় তাহলে ফিটাল প্রিম্যাচুরিটির যত সব কমপ্লিকেশনস আছে সেগুলো হতে পারে, যেমন হচ্ছে ওই যে কি বলে ওটাকে কি বলে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তারপরে হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজ, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, এগুলো সব হতে পারে, তাই না। আর কি হতে পারে, পেরিনেটাল মর্টালিটি এন্ড মরবিডিটির রেটটা বেড়ে যেতে পারে। আচ্ছা, এই হচ্ছে অ্যাজ এ হোল কমপ্লিকেশনস। আমার তোমাকে জিজ্ঞেস করতে চাই, এই পেশেন্ট ডেলিভারি হয়ে গেল, ডেলিভারির পরে কি কোনো কমপ্লিকেশনস হতে পারে ওর এখনকার যে কন্ডিশন এটার জন্য, তার মানে তোমার পিউপারাল কোনো কমপ্লিকেশনস হতে পারে কিনা জানতে চাচ্ছি। পিউপারাল কমপ্লিকেশনস ওই যে বাচ্চার কমপ্লিকেশনস প্রিম্যাচুরিটির জন্য, আর মায়ের কি হতে পারে, মায়ের হতে পারে হচ্ছে পিউপারাল সেপসিস। ঠিক আছে, যাদের প্রম থাকে, যদি লম্বা সময় ধরে প্রম থাকে, ডেলিভারিটা একটু দেরি হয় প্রমের পরে, তাহলে তাদের পিউপারাল সেপসিস হতে পারে, এন্ডোমেট্রাইটিস ডেভেলপ করতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং বলতে হবে। তারপর জিজ্ঞেস করবে, আচ্ছা ঠিক আছে, এই পেশেন্টকে তুমি কনজারভেটিভ দিচ্ছ, এখন তোমার মানে উদ্দেশ্যটা কি, তুমি কতদিন কনজারভেটিভ দিবা। তো তুমি বলবা যে আমি এই পেশেন্টকে, আমার তো ইচ্ছা আছে, হচ্ছে এইম হচ্ছে সে 37 পর্যন্ত নিয়ে যাওয়া, যদি পারি নিয়ে যাব, আর যদি না পারি অ্যাটলিস্ট 34 উইকস কমপ্লিট করব আমি। ঠিক আছে, তাহলে তোমার উত্তরটা হবে এইরকম যে আমি 37 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব যদি পারি, আর যদি না পারি অ্যাটলিস্ট আমি 34 কমপ্লিট করব, তারপরে হচ্ছে ডেলিভারির কথা চিন্তা করব। ঠিক আছে, এখন তখন জিজ্ঞেস করবে যে তোমার, আচ্ছা ঠিক আছে, ডেলিভারি এখন ধরো 37 হয়ে গেল পেশেন্টের, তুমি কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিলা, বাসায় চলে গেছিল, তারপরে তোমাকে আবার 37-এ আসলো, এখন তোমার মোড অফ ডেলিভারিটা কিরকম হবে। তখন তুমি অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় যেটা বলি যে আমি অবশ্যই চেষ্টা করব, এটা হচ্ছে যেহেতু প্রাইমারি পেশেন্ট, যদি পেলভিস অ্যাডিকুয়েট মনে হয় আমার কাছে, বাচ্চার সাইজ যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে, এভারেজ সাইজ থাকে, লাইকার অ্যামাউন্ট যদি ততদিনে ঠিকঠাক থাকে, ভালো থাকে, মানে আবার যদি ধরো লিকিং বন্ধ হয়ে গেছে, আবার লাইকারটা হচ্ছে আবার কি হয় রিজেনারেশন করে লাইকার অ্যামাউন্টটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি অবশ্যই ভেজানাল ডেলিভারিটা প্রেফার করব। আর যদি সাথে কোনো অবস্টেটিক কমপ্লিকেশনস থাকে, সেটা তো তোমার পেশেন্টের জানাই থাকবে, যদি কোনো সমস্যা থাকে তাহলে তো তুমি সিজারিয়ান সেকশনে যাবা। তবে হাইয়েস্ট চেষ্টা করবা যে ভেজানাল ডেলিভারি, ট্রায়াল অফ ভেজানাল ডেলিভারি বা ইন্ডাকশন অফ লেবারই থাকার জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে এই পেশেন্টেরকে, ওই যে যখন তুমি বলতেছিলা যে এক্সামিনেশন, আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস ভুলে গেছি, এক্সামিনেশন, তোমাদের কেসে যে এক্সামিনেশন সেটা তোমরা কি প্র্যাকটিস করতেছো বাসায়, অবস্টেট্রিক এক্সামিনেশন? ম্যাম এটা ব্লকে বাসায় কিভাবে? দেখার কথা ম্যাম, একটু ভালো হয় ম্যাম। ব্লকে কিভাবে দেখাবো, এখন আমি আমার পেটে দেখাবো, এটাই পারি, আর কি করব। ম্যাম ডামি এনে ম্যাম। ডামি এনে কেন, তোমাদের ওয়ার্ডে দেখানো হয়েছে কম বেশি, তাই না, সেটা তোমরা তো মানে নিজেদের বাসায় প্র্যাকটিস করো একজন আরেকজনের উপর, তাই না, এটা করতে হবে, কিছু করার নাই। এখন ডামি কোত্থেকে আনবো, আমরা তো কত চাইলাম একটা হাফ বডি ডামি, আমাদের তো দিচ্ছে না। তোমাদের এক্সামিনেশন দেখানোর জন্য দেখা যায় ওয়ার্ডেও তো আমরা পেশেন্ট সবসময় কোঅপারেটিভ পেশেন্ট পাই না, এই জন্য আমরা বলছিলাম হাফ বডি ডামি দেওয়ার জন্য, এরকম বড় পেটালা ভিতরে বাচ্চাও ঢুকানো যায় এরকম একটা ডামি চেয়েছিলাম আমরা, আমাদের তো দেয় নাই। ওরকম একটা থাকলে তোমাদের এই ভিডিওতেও দেখানো যেত টেবিলের উপর রেখে। তো তোমাদের অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। যখনই একটা প্রমের পেশেন্ট থাকবে 32 উইকস, তার মানে তার সুন্দর একটা পেট থাকবে, ওই পেট দেখে তোমাকে তো এক্সামিনেশন করতে অবশ্যই বলবে। কেউ কেউ পুরো এক্সামিনেশন করতে দেয় অবস্টেট্রিক্যাল, আবার কেউ কেউ হয়তো বলে একটু ফান্ডাল হাইটটা দেখাও, তাহলে ফান্ডাল হাইটটা তুমি কিভাবে দেখাবা,
মেজারমেন্ট করা, যে এগুলো একটা ব্যাপার আছে। প্র্যাকটিস না থাকলে তোমার এক্সামিনেশনের ধরন দেখে বুঝে ফেলবে যে হ্যাঁ এ তো পারে না, প্র্যাকটিস করে নাই। ঠিক আছে, এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে। একটু ফান্ডাল হাইটটা দেখা, একটু ফান্ডাল গ্রিপটা দেখা, অথবা ফার্স্ট পেলভিক গ্রিপ দেখা, সেকেন্ড পেলভিক গ্রিপ দেখা, তারপর ফিডাল হার্ট সাউন্ডটা কোথায় দেখবা। তুমি যদি জানো একটা আঙ্গুল দিয়ে দেখাতে পারো যে হ্যাঁ আমি এই জায়গায় দেখবো, তাই না? লেফট স্পাইনো আম্বিলিকাল লাইনের মিডিয়াল 1/3 এন্ড ল্যাটারাল 2/3 যে জাংশনটা আমি প্রথমে ওখানে দেখবো, না পাইলে এটার আশেপাশে কোথাও দেখবো। ঠিক আছে, তাহলে আমার একটা গাইডলাইন থাকতে হবে যে আমি কোথায় দেখবো, বা তোমার দেখানোর স্টাইল দেখে আমি বুঝতে পারবো যে তুমি জানো কি জানো না, তাই না? এই জিনিসগুলো জানতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। কারণ বাসায় প্র্যাকটিস করা তোমাদের জন্য কতটা ফিজিবল আমি জানি না। মেয়েরা পারবে, ছেলেরাদের একটু ডিফিকাল্ট হবে না প্র্যাকটিস করাটা। মেয়েরা তার একটা বোনকে ডেকে এনে শোয়াই দিয়ে একটু প্র্যাকটিস করে ফেলতে পারবে, তাই না? কিন্তু ছেলেরা কিভাবে করবে আমি ঠিক জানি না। আচ্ছা, তারপরে কি আছে? এই প্রম নিয়ে তো এই শেষ হয়ে গেল, কমপ্লিকেশন সহ তো আমরা বলে ফেললাম। এখন তোমরা বলো যে এতক্ষণ পর্যন্ত আমি বকবক করলাম, এটাতে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? ও আচ্ছা, জিজ্ঞেস করতে পারে প্রম। আচ্ছা, তুমি যে বললা প্রম, প্রম কি জিনিস, অথবা প্রম প্রম কত রকম হতে পারে, এগুলো কিন্তু জিজ্ঞেস করো। তখন এই তোমার থিওরিতেও কিছু কিছু যেতে পারে যে তুমি যেটা বললা প্রম, হোয়াট ইজ প্রম, তখন তুমি ডেফিনেশনটা বলবা। তুমি জিজ্ঞেস করতে পারে যে এই যে প্রম তুমি বললা, এই প্রম কত রকম হতে পারে, তখন তুমি বলবা যে 2 রকম হতে পারে, প্রি টার্ম টার্ম। তারপরে অনেক সময় জিজ্ঞেস করে যে এই পেশেন্টের প্রম হলো, তোমার এখনো পর্যন্ত প্রম হওয়ার পরে 24 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত ডেলিভারি হয় নাই, তখন তুমি এই কন্ডিশনকে কি বলবা? কি বলবা তখন এই কন্ডিশনকে? প্রম হইলো 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ডেলিভারি হচ্ছে না, এটাকে আমরা কি বলি? হুম, এটাকে আমরা বলি হচ্ছে প্রলংড রাপচার অফ মেমব্রেন। টার্ম প্রমো, তোমার যদি টার্মেও আসে পেশেন্ট, টার্ম হয়ে গেছে, প্রম হয়েছে কিন্তু ডেলিভারি হচ্ছে না, 24 আওয়ার্স বেশি হয়ে গেছে, তখন আমরা এটাকে বলি প্রলংড রাপচার অফ মেমব্রেন। প্রলংড রাপচার অফ মেমব্রেন তোমার কেন জানতে হবে? কারণ প্রলংড রাপচার অফ মেমব্রেন থেকে কমপ্লিকেশনস গুলা হয় বেশি, পিরিপুরাল কমপ্লিকেশন, সেপসিস টেপসিস এগুলা হয় বেশি। ঠিক আছে, কারো জি কোনো ম্যাম। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, তারপরে অনেক সময় জিজ্ঞেস করে যে এই পেশেন্টের কি কারণে প্রম হয়েছে, তুমি কিভাবে বুঝবা? তখন তুমি বলবা যে আমি কজটা এক্সক্লুড করার জন্য কিছু ইনভেস্টিগেশনস করতে পারি। তখন তুমি কি ইনভেস্টিগেশনস করবা? মাথায় কিছু কজ রেখে রেখে ইনভেস্টিগেশনস করা, যেমন ওর একটা ইউরিন আরইসিএস করবা, তারপরে ওর ব্লাড সুগারটা করবা যে ডায়াবেটিস আছে কিনা, একটা আল্ট্রাসাউন্ড করবা যে মাল্টিপল প্রেগন্যান্সি কিনা বা পলিহাইড্রামনিয়াস কিনা, ঠিক না? এগুলা যেগুলো কারণ, ওগুলা মাথায় রেখে কিছু ইনভেস্টিগেশনস বলবা যে এই ইনভেস্টিগেশনস গুলা করলে আমি বুঝতে পারবো যে আসলে ওনার কি জন্য প্রম হয়েছে। আর যদি পেশেন্টের এরকম কোনো রিস্ক ফ্যাক্টরস থেকেই থাকে যেটা একদম বুঝাই যাচ্ছে যে এটার জন্য প্রম হচ্ছে, তাহলে তো হয়েই গেল। ঠিক আছে, ম্যাডাম হচ্ছে কোরিয়ামনিয়ানাইটিস এর ম্যাম ম্যানেজমেন্ট এগুলো কি ধরবে নাকি ম্যাম? কোরিয়ামনাইটিস ম্যানেজমেন্ট কি? কোরিয়ামনাইটিস হয়ে গেলে তুমি ওকে হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিবা, আর যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করায় ফেলবা, এটা ছাড়া আর কিছু করার নাই তো। ডেলিভারি পরেও একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক চালায় রাখতে হবে যাতে ওর পিরপোরাল সেপসিস টেপসিস না হয়ে যায়, বা বাচ্চারও একটা অ্যান্টিবায়োটিক চালাতে হবে যাতে নিউনেটাল সেপসিস না হয়ে যায়। এই জি ম্যাডাম। আর কিছু? যা তোমরা পড়ছো সবকিছু জানা থেকে জিজ্ঞেস করবে, শুধু একটু বুঝে বুঝে আনসার করতে হবে, এবং তোমার পেশেন্টের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, কেসে যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হয় সেটা হচ্ছে তোমার কেসের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা অ্যান্সার করবা, অ্যাজ এ হোল গদবাধা কথা না বলে। ওই গদবাধা কথা বললে কিন্তু টিচার খেপে যায়। আর অবশ্যই চিফ কমপ্লেইনটা ঠিক মতো লিখতে হবে, ডায়াগনোসিসটা ঠিক মতো বলতে হবে, আর স্যালিয়েন্ট ফিচারটা লেখার পরপরই মুখস্থ করে ফেলতে হবে যাতে সুন্দর করে স্মার্টলি ফ্লুয়েন্টলি বলে ফেলতে পারো। প্রেজেন্টেশন যত ভালো হয় পরবর্তী পরীক্ষাগুলো তত সুন্দর হয়। তুমি যদি সুন্দর করে একটা প্রেজেন্ট করে ফেলো তাহলে তোমার কিছু অল্প ছোট ছোট দোষ হলেও ওনারা মাফ করে দিবে, আচ্ছা বাচ্চাটা তো সুন্দর করে বলছে, এখন একটু দোষ হয়েছে থাক, ওটা উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কিন্তু যদি তুমি শুরুই করো বৃষ্টি ভাবে, তাহলে তো তুমি আরো ক্ষেপে থাকবে, আরো ইরিটেটেড হয়ে থাকবে, তখন একটু ছোট দোষ করলে আরো বেশি বড় বড় মনে হবে ওনার কাছে যে এটা শুরুতেই পারতেছে না, এখনো পারতেছে না, তাই না? এই জন্য প্রেজেন্টেশনটা একটা বড় ব্যাপার, লেখার পরে মুখস্থ করে ফেলতে হবে যে সুন্দর করে বলতে পারো।
ম্যাডাম আমাদের কি কোনো ব্লক ফাইনাল? আবার ফাইনাল কিভাবে ফাইনাল দিবা? ম্যাম না ম্যাম কোনোদিন পরীক্ষাই দিলাম না ম্যাম, ডাইরেক্ট প্রফ এর কথা ভাবলেই তো মানে কি ওয়ার্ড ফাইনাল দিছ না? ওয়ার্ড ফাইনালের মতোই। প্রফ তো অন্যরকম ম্যাম, ম্যাম কোনোদিন 2 দেখি। বছর কোনো এক্সাম দেই না। প্রফ অন্যরকম না, এটা মনে হচ্ছে অন্যরকম, যখন দিতে শুরু করবা দেখবা যে এটা অ্যাজ ইউজুয়ালি। আর আমরা তো থাকবো আশেপাশে, রিটেন তো রিটেনই, রিটেন দিতে পারবা না। আর প্র্যাকটিক্যাল যেটা নিয়ে টেনশন করতেছো সেটা হচ্ছে দেখবা যে ওই ওয়ার্ড ফাইনালের মতো সবাই তোমার পরিচিত টিচার আশেপাশে সবাই থাকতেছে, লিখতেছো দিচ্ছ, তখন দিতে দিতে মনেই হবে না যে তুমি প্রফ দিচ্ছ। এখন চিন্তা করতেছে যে হ্যাঁ প্রফ বড় কিছু একটা, এই জন্য টেনশন লাগতেছে। কিন্তু যখন পরীক্ষা হলে ঢুকবা দেখবা যে অ্যাজ ইউজুয়াল সবকিছু হয়ে যাচ্ছে, আলাদা কোনো কিছু টেনশন নাই। ঠিক আছে? ম্যাম ভয় লাগে। প্রফ তো ভয় লাগবেই রে, তোমরা ভয় পাবা এই জন্যই তো তোমরা স্টুডেন্টস। ভয় না পেলে তার স্টুডেন্ট হইতো না, তাই না? এটাই স্বাভাবিক, ভয় লাগবে। একটু কষ্ট করতে হবে, এই কয়েকটা মাস একটু ভালো করে পড়তে হবে, তাহলে দেখবা যে এই ভয়টা কাটায় উঠবে। আর যদি ভালো করে এখন না পড়ো এই ভয় কিন্তু ছাড়বে না, তাই না? জি ম্যাডাম। কারো কোনো প্রশ্ন আছে ফ্রমের কেস নিয়ে? তারপর তোমরা যদি এর মধ্যে কোনো কোশ্চেন কালেক্ট করে থাকো, সেটা থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। কালকে নাহিয়ান জিজ্ঞেস করতেছিল না যে ম্যাডাম কি কি কেস আসে? ওই যে তোমাদের এখন যে কেসগুলো পড়ানো হচ্ছে না, এগুলাই কিন্তু আসবে ঘুরায় পেঁচায়। তোমাদের কিন্তু এখন কেস রিলেটেড ক্লাস হচ্ছে, সবাই কেস রিলেটেড ক্লাস নিচ্ছে না, কিভাবে কেসে লিখবা, কিভাবে বলবা, কিভাবে কি প্রশ্ন হয় না হয়। জি ম্যাম, অ্যাজ এ হোলি জি বলতে ম্যাম। কেস বা হচ্ছে ইয়ে আর কি, রিটেন ভাইবা। রিটেন ভাইবা নিয়ে তো এখন কথা বলা, মানে কথা বলার কথা না, শুধু কেস নিয়ে বলার কথা। তারপরে প্রসঙ্গে আসলে তো বলবেই, যেমন আমিও তো একটু আগে বলতেছিলাম যে রিটেনে কিভাবে কি হবে। কিন্তু এই মানে জিনিসগুলো টপিক গুলো দেওয়া হয়েছে একদম কেস রিলেটেড, যাতে কেস নিয়ে সবাই আলোচনা করে। ঠিক আছে? থিওরিটিক্যাল কথাবার্তা এখানে যদি কেউ বলে তখন তোমরা নিজেরাই ডাইভার্ট করে নিয়ে যাবা কেসের দিকে, ওইভাবে সরাসরি ম্যাম কিছু বলবা না। হুম। ম্যাম অ্যাসিস্টেড ব্রিচ আর ব্রিচ এক্সট্রাকশন মধ্যে ম্যাম কি পার্থক্য আছে? ও আচ্ছা আচ্ছা। ব্রিজ ডেলিভারি তিনটা ওয়ে আছে আমরা জানি, তাই না? একটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্রিজ ডেলিভারি, একটা হচ্ছে অ্যাসিস্টেড ব্রিজ, আর একটা হচ্ছে ব্রিজ এক্সট্রাকশন। অবশ্যই এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্রিজ, সেটা হচ্ছে তোমার নিজে নিজে হয়ে যাবে, তোমার কিছু করতে হবে না। আর অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি হচ্ছে তোমার ওটা নিজে নিজেই হবে, তুমি শুধু কয়েকটা স্পেসিফিক পয়েন্টে একটু একটু পেশেন্টটাকে হেল্প করবা। এটাকে বলতেছে হচ্ছে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। যেমন কি পেশেন্টের প্রথমে তোমার বাটকটা বের হয়ে আসলো, বাটকটা বের হয়ে আসলে আমরা কি জানি পাটা ফ্লেক্স হয়ে থাকে, তাই না? পাটা ফ্লেক্স হয়ে থাকলে তুমি শুধু একটু হুক হুক করে এরকম পাটা বের করে দিবা, দুইটা পা বের করে দিবা। তারপরে পেশেন্টটাকে আবার নিজে নিজে হতে দিবা, পেশেন্ট নিজে বিয়ার ডাউন করে করে পেশেন্টের অ্যাবডোমেনটা পুরাটা বের হয়ে আসবে, শোল্ডার পর্যন্ত চলে আসবে নিজে নিজে বিয়ার ডাউন করতে করতে। তখন তুমি কিছুই করবে না, পেশেন্টের এরকম বাচ্চা ঝুলে থাকবে। যখনই তোমার শোল্ডার, এই যে শোল্ডার পিছনের হাড্ডিটার নাম কি রে? অ্যাক্রোমিয়ান প্রসেস। যখনই তোমার অ্যাক্রোমিয়ান প্রসেসটা দেখা যাবে তখন তুমি কি করবা? তখন আবার একটু অ্যাসিস্ট করবা। তখন কি করবা? তুমি আবার হুক হুক করে তুমি বাচ্চার হাতটা বের করে দিবা, এই পাশের হাতটা বের করে দিবা, আবার একটু ঘুরে এই পাশের হাতটা বের করে দিবা। তারপর আবার তুমি ওয়েট করতে থাকবা যে হ্যাঁ পেশেন্ট বিয়ার ডাউন করতে থাকবে, বিয়ার ডাউন করতে থাকবে। যখন আবার তোমার অক্সিপুটটা দেখা যাবে বাচ্চার, তখন তুমি আবার একটু অ্যাসিস্ট করে দিবা। ওই যে কালকে বলতেছিলাম তিনটা ওয়ে অ্যাসিস্টেড মানে হেড ডেলিভারি করার জন্য, বার্ন মার্শাল অথবা মেলার ফ্লেকশন শোল্ডার ট্রাকশন। তো তুমি, আমরা বলছিলাম যে আমরা সাধারণত মেলার ফ্লেকশন শোল্ডার ট্রাকশনটা করি। এখানে তুমি একটু মেলার বোনটাকে ফ্লেক্স করে উপরে মাথার উপরে হাত দিয়ে দুইটা আঙ্গুল দুই দিকে দিবা, আর মিডল ফিঙ্গারটা অক্সিপিটের উপর রেখে একটু চাপ দিয়ে বাচ্চার মাথাটা এরকম করে বের করে নিয়ে আসবা। এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। আমরা তিনটা জায়গায় অ্যাসিস্ট করলাম, তাই না? একটা পা বের করার সময়, একটা হাতটা যখন শোল্ডারটা চলে আসলো হাতটা বের করার জন্য, আরেকটা হচ্ছে মাথাটা বের করার জন্য। এই তিনটা জায়গায় যখন অ্যাসিস্ট করলাম আমরা এটাকে বলতেছি অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। আরেকটা হচ্ছে ব্রিজ এক্সট্রাকশন। ব্রিজ এক্সট্রাকশন আমরা কখন বলি? যখন এখানে মায়ের কোনো এরকম রোলই থাকে না, আমরা পুরোপুরি বাচ্চাটাকে টেনে বের করে নিয়ে আসি। প্রথমে কি করব? আমি পাটকটা দুইটা, ওই যে দুইটা ওর হচ্ছে ফ্লেক্স হয়ে যখন থাকে,
পায়ের এই যে অ্যাবডোমেন আর থাইয়ের যে একটা ফোল্ড থাকে, ফোল্ডের মাঝখানে হাত দিয়ে এরকম করে বের করে নিয়ে আসবো, নিয়ে এসে পা দুইটা টেনে বের করে দিব এরকম হুক ডাউন করে। তারপরে একটা মপ দিয়ে বাচ্চার হিপ বোনের উপর ধরবো, ধরে টান দিয়ে আমি একটু মেন প্রসেস দেখা যাওয়া পর্যন্ত বের করে নিয়ে আসবো। যখন অতটুকু বের করে নিয়ে আসবো তখন আমি আবার বাচ্চার হাত দুটা বের করে দেবো এরকম হুক ডাউন করে। তারপরে আবার একটা মপ দিয়ে ধরে টান দিব, টান দিলে যখন আমার অক্সিপুটটা দেখা যাবে তখন আমি হচ্ছে মেলার ট্রাকশন শোল্ডার ট্রাকশন করে বের করবো। মানে এখানে মায়ের কোনো বিয়ার ডাউন বা মায়ের কোনো রোলই থাকবে না, পুরাটা বাচ্চাই আমি হচ্ছে নিজে টেনে টুনে করে অ্যাসিস্ট করে বের করে নিয়ে আসবো। এটাকে বলতেছে ব্রিচ এক্সট্রাকশন। মানে মায়ের অপেক্ষা আমি করবো না, আমি নিজে নিজেই ডেলিভারি করাই ফেলবো। বুঝতে পারছো? হুম। জি ম্যাম, বুঝছি ma'am। না বুঝে থাকলে প্রশ্ন করো, আর সুযোগ তো পাবা না। আবার একদম ইন্টার্নশিপের সময়, তাই না? যারা যারা আল্লাহর রহমতে ইন্টার্নশিপে চলে আসবে তারা হচ্ছে তখন প্র্যাকটিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজটাকে প্র্যাকটিক্যালের সাথে মিলায় মিলায় তারপরে হচ্ছে আরো রিচ হবা। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তোমরা কিন্তু অনেক সময় প্যাচ লাগাই ফেলো। তোমাকে জিজ্ঞেস করবে ব্রিচ ডেলিভারি কয়টা প্রসেস থাকে। এই যে আমি এখন যেটা বললাম তিনটা। আর এটা হচ্ছে আফটার কামিং হেড অফ ব্রিচ ডেলিভারি কয়টা ওয়ে থাকে, ওইটাও কিন্তু তিনটা। ওই তিনটার সাথে এই তিনটা কিন্তু মিলানো যাবে না। সবসময় তোমরা এটা করো যে একটার সাথে আরেকটা মিলাই ফেলো। ব্রিচ ডেলিভারির তিনটা ওয়ে হচ্ছে এই তিনটা: স্পন্টেনিয়াস, অ্যাসিস্টেড এন্ড ব্রিচ এক্সট্রাকশন। আর এটা হচ্ছে আফটার কামিং হেড অফ ব্রিচ, ওটা কিন্তু আলাদা জিনিস। ওটা যে গতকাল বলেছিলাম যেটা বার্ন মার্শাল, মেলার ফ্লেকশন এন্ড শোল্ডার ট্রাকশন, আর এটা হচ্ছে ফরসেপস অ্যাপ্লিকেশন। বুঝছো? জি ম্যাডাম। আমি কি বলছি সেটা বুঝতে পারছো? সেটা বুঝতে পারলে অনেক কিছু। আশফিন বুঝতে পারছো? ও ও চলেই গেছে, ওর প্রশ্ন জিজ্ঞেস করা শেষ, ও চলে গেছে। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? আমার তো শেষ, 12টার মধ্যেই শেষ। আমি তো অনেক দ্রুত কথা বলি, সবগুলো কথা যদি ক্যাচ করতে পেরেছে কিনা আমি জানি না। কারো যদি কোনো বুঝতে সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, প্রমে কিন্তু আরেকটা জিনিস হয়, তুমি যখন এক্সামিনেশন করতে যাবা তখন ধরো পেশেন্টের প্রেগনেন্সি ফর 32 উইকস, তুমি কিন্তু 32 উইকস এর সাইজ ইউট্রাস নাও পেতে পারো, একটু কমও পেতে পারো। সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। ম্যাডাম প্রেগনেন্সি তো 32 উইকস, আমি তো 30 পাচ্ছি, 30 উইকস 30 সেন্টিমিটার পাচ্ছি। এটা কিন্তু হতে পারে, তাই না? অনেক বেশি ফ্লুইড লিক হলে ইউট্রাসের সাইজটা একটু ছোট হয়ে যেতে পারে। টেনশন করার কিছু নাই, লাফালাফি শুরু করে দেবো ম্যাডাম 32 উইকস অথবা 34 উইকস প্রেগনেন্সি, আমি তো 30 উইকস বা 32 উইকস পাচ্ছি। এটা করা যাবে না, ঠিক আছে? যদি তুমি মোর দেন 4 সেন্টিমিটার ডিসক্রিপেন্সি পাও সেক্ষেত্রে এটা সিগনিফিকেন্ট, তখন আবার আমরা সাথে আইওজিআর সাসপেক্ট করতে পারি। কিন্তু 4 সেন্টিমিটারের কম হলে টেনশন করার কিছু নাই, ওটা তোমার মেমব্রেন কিছু লিক লিক হয়ে যাওয়ার কারণে হাইটটা ছোট হয়ে যেতে পারে। আরেকটা জিনিস পেতে পারো, ইউট্রাস ফিলিং দ্যাট ইউট্রাস ফুল অফ ফিটাস। যখনই ফ্লুইড কমে যায় পেটের ভিতর থেকে তখন পেটে হাত দিলে মনে হবে পুরা পেটটা ভর্তি বাচ্চা। কোনো এমনিতে নর্মালি আমরা অ্যাবডোমেনে হাত দিলে কি একটা ফিলিং পাই, ব্যালোটেবল থাকে ফিটাসের হেডটা, তাই না? এদিকে একবার ধাক্কা লাগে, ওদিকে একবার ধাক্কা লাগে। কিন্তু যখনই মেমব্রেন রাপচার হয়ে যায়, অনেক বেশি ফ্লুইড লিক হয়ে যায়, সিভিয়ার অলিগোহাইড্রামনিয়াস হয়ে গেলে কি হয়, ওই ব্যালোটেবল ফিলিংটা আর থাকে না। পুরা ইউট্রাসটা মনে হয় বাচ্চা দিয়ে ভর্তি, ইরেগুলার একটা শেপ থাকে। ওটাকে মানে ধরলেই বুঝবা যে ফিলিং দ্যাট ইউট্রাস ইজ ফুল অফ ফিটাস। এটা একটা ওয়ান অফ দ্য ফিচার অফ সিভিয়ার অলিগোহাইড্রামনিয়াস। আর কারো কিছু জিজ্ঞেস করা আছে? প্রম ছাড়া অন্য কোনো কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো।
সাজিব পার্সেন্টেজ দিয়ে দাও ভাই, আমি চলে যাই, ওদের তো কোনো প্রশ্ন নাই। দিয়ে দিছে না? ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আমি তো গতকালই বিদায় নিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে আর দেখা হবে না, আবারও বিদায় নিয়ে যাচ্ছি, জানি না আবার দেখা হবে কিনা, দেখা যাবে ঘুরে ঘুরে আমি আসতেছি। ঠিক আছে, জি জি ম্যাডাম। ম্যাম। আচ্ছা। আর আরেকটু কথা, সেটা হচ্ছে আমি কমপ্লিকেশনসে বলছিলাম না যে প্রিমেচিউর রাপচার মেমব্রেন হতে পারে, সরি অ্যাব্রাপশিও হতে পারে, এই সেই হ্যান ত্যান, তখন কিন্তু একটু মেকানিজম জিজ্ঞেস করে যে প্রমের সাথে অ্যাব্রাপশিও কিভাবে হবে, তাই না? ওই জিনিসগুলো একটু এক্সপ্লেনেশন জানলে ভালো হয়। যদি ভালো পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে জিজ্ঞেস করে অনেক সময় যে সাডেন মানে সাডেনলি অনেকগুলো ফ্লুইড বের হয়ে গেলে কি হয়, ইউট্রাসটা ছোট হয়ে যায়, তাই না? যখনই সাডেনলি ইউট্রাসটা ছোট হয়ে যায়, ইউট্রাসটা কন্ট্যাক্ট করে, তখন কি হয়, এই যে প্লাসেন্টা যেটা আমাদের ইউট্রাসের সাথে লেগেছিল, ইউট্রাসটা তো ছোট হয়ে যায়, কিন্তু প্লাসেন্টা কি আর ছোট হতে পারে? পারে তো না। তখন কি হয়, ওই ইউট্রাসের গায়ে থেকে প্লাসেন্টাটা সেপারেশন হয়ে যায়, তখনই প্রম হয়। এই জন্য কখন প্রম হয়, যখন সাডেনলি অনেকগুলা ফ্লুইড লস হয়, সাডেন গাশ অফ হিউজ ওয়াটারি ডিসচার্জ, তখন হচ্ছে প্রম হতে পারে। এরকম কমপ্লিকেশনস গুলো কোন ক্ষেত্রে কার কিরকম হয়, মেকানিজম গুলো জানতে হবে। ঠিক আছে, জানতে পারলে। ম্যাল প্রেজেন্টেশনটা কেন হয়? ম্যাল প্রেজেন্টেশনটা কেন হয় কোথায়? এপিএইচ এ? না ম্যাম, কোথায়? এখানে। এখানে প্রমে ম্যাল প্রেজেন্টেশন হয় হ্যাঁ। নাকি ম্যাল প্রেজেন্টেশনে প্রম হয় বোকা? ম্যাল প্রেজেন্টেশনে প্রম হয় বেশি। কারণ কি হয়, আমরা জানি যখনই হেড থাকে নিচে, পেলভিসের সাথে হেডটা ওয়েল অ্যাপ্লাইড হয়ে থাকে, ঠিক আছে, তখন হেডটা এমন সুন্দর ওয়েল অ্যাপ্লাইড হয়ে থাকে যে ফ্লুইডটা ফোর ওয়াটার ব্যাগটা হতে পারে না, মানে মাথার সামনে ফ্লুইডটা এসে জমা হতে পারে না। তো সেই ক্ষেত্রে মেমব্রেন তোমার রাপচার হতে পারে না। কিন্তু যখনই ম্যাল প্রেজেন্টেশন হয়, তোমার ব্রিজ থাকে, তখন ব্রিজটা কিন্তু পেলভিসের সাথে ওয়েল অ্যাপ্লাইড হয় না, তখন এদিক দিয়ে একটু ফাঁকা থাকে, ওই দিক দিয়ে একটু ফাঁকা থাকে, ওই ফাঁকা টাকা দিয়ে কি হয়, ফ্লুইড সামনে গিয়ে মানে ব্রিজের সামনে গিয়ে জমা হয়, সামনে গিয়ে জমা হয়ে একটা ফোর ওয়াটার ব্যাগ ফরমেশন করে। ওই ব্যাগটা যখনই একটু সার্ভিক্সটাকে একটু পাবে, যে সার্ভিক্সটা একটু ঢিলা আসছে বা সার্ভিক্সটা একটু ওপেন হচ্ছে, তখনই দেখা যায় ওখান থেকে পুশ করে একটা ব্যাগ অফ মেমব্রেন এরকম বের হয়ে থাকে, তখনই হচ্ছে একটা রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এরকম, এই যে ধরো আমার এটা হচ্ছে পেলভিস, তাই তো, পেলভিসের সাথে হেডটা এরকম সুন্দর ওয়েল অ্যাপ্লাইড হয়ে থাকে, তো এদিক দিকে ফ্লুইড এসে এখানে জমা হতে পারে না। কিন্তু যখনই এরকম পেলভিসের সাথে এরকম একটা ব্রিজ থাকে এরকম, তখন কি হয়, এদিক দিয়ে জায়গা পায়, এদিক দিয়ে জায়গা পায়, পিছন দিক দিয়ে জায়গা পায়, এখানে এসে ফ্লুইড গুলো জমা হয়। আর যখন একটু সার্ভিক্স কে উইক পাবে বা একটু ডাইলেটেড হবে, তখন এদিক দিয়ে মেমব্রেন সহ ব্যাগটা এসে এরকম ঝুলে যায়। ঝুলে গেলে কি হয়, তখনই এখানে রাপচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বুঝতে পারছো? ম্যাল প্রেজেন্টেশন এখানে হয় না, আসলে ম্যাল প্রেজেন্টেশনে প্রম বেশি হয়। বুঝতে পারছো শামা? জি ম্যাম। আচ্ছা। আর এপিএইচ এ অনেক সময় ম্যাল প্রেজেন্টেশনের সাথে রিলেশন থাকে, ওইটা অ্যাব্রাপশিওতে না, ওইটা প্লাসেন্টা প্রিভিয়াতে। আমরা কি জানি, এরকম পেলভিস থাকে, পেলভিসের সাথে এসে হেডটা এখানে এসে বসে থাকে। কিন্তু যদি তোমার প্লাসেন্টা প্রিভিয়াতে আমরা কি জানি, লোয়ার সেগমেন্টে এরকম প্লাসেন্টা থাকে, তাই তো, এখানে যদি প্লাসেন্টা এসে বসে থাকে, তাহলে হেডটা এখানে এসে বসতে পারবে, ওয়েল অ্যাপ্লাইড হতে পারবে? পারবে না। তখনই কি করবে, হেডটা ঘুরে উপর দিকে চলে যাবে, এখানে এসে বাটকটা চিপা জায়গার মধ্যে বাটকটা এসে বসে যাবে, অথবা শোল্ডারটা এসে বসে যাবে, ট্রান্সভার্স লাই হয়ে যাবে। ঠিক আছে? তো প্লাসেন্টা প্রিভিয়া, এপিএইচ এর প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে ম্যাল প্রেজেন্টেশন হতে পারে। আর প্রম হয় সাধারণত ম্যাল প্রেজেন্টেশনে, প্রমের জন্য ম্যাল প্রেজেন্টেশন হয় না। হ্যাঁ, প্রমের জন্য তোমার ম্যাল প্রেজেন্টেশন হতে পারে কখন, যে 32 উইকস অনেক সময় দেখা যায় পেশেন্ট ব্রিচ আসছে, ঘুরে হয়তো বা ও ক্যাফালিক হয়ে যেত, কিন্তু প্রম হয়ে যাওয়ার কারণে সিভিয়ার অলিগো হয়ে গেছে। সিভিয়ার অলিগো হয়ে গেলে কি হয়, ছোট্ট হয়ে যায় না ক্যাভিটিটা, পানি কমে গেল, জায়গাটা কমে গেল, তখন বাচ্চাটা আর ঘুরে সোজা হতে পারে না। বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। যে বাচ্চা 32 উইকস অনেক সময় ব্রিজ থাকে, কিন্তু ওটা ঘুরে আবার সোজা হয়ে যায়, কিন্তু তোমার 32 উইকস ব্রিজ ছিল, ঠিক তখনই প্রম হয়ে গেছে। প্রম হয়ে গিয়ে পানি এতটাই কমে গেছে যে ভিতরে স্পেসটাও কমে গেছে। পানি কমে গেলে কি হয়, ইউট্রাসটা ওটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলে, তখন ইউট্রাসটার সাইজ ছোট হয়ে যায়, তখন কি হয়, বাচ্চাটার অ্যাডিকুয়েট স্পেস পায় না টু রোটেট, তখন বাচ্চাটা ঘুরে আর ক্যাফালিক হতে পারে না, ওই ব্রিজই রয়ে যায়। সেই ক্ষেত্রে তোমার ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে। বুঝছো? বুঝছো কিনা জানি না। বুঝছিস? হুম, জি ম্যাম, বুঝেছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত মুলতবি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।